এই বুদ্ধিটা যদি জ্ঞানেশ কুমারের না থাকে তাহলে জ্ঞানেশ কুমার কাউকে রেজিগনেশন দিক। এই যে যত গন্ডগোল হচ্ছে এই সবকিছু গন্ডগোল মূলে হলো এই অপদার্থ জ্ঞানেশ কুমার। তিনি একজন দেশপ্রেমিক, অমর্ত্য সেনের মতো দেশদ্রোহী না। প্রথম থেকে একটার পর একটা জ্ঞানেশ কুমার ভুল করেছে। এখানে 4টে লোকের এগেনস্টে এফআইআর করার কথা, সেই এফআইআর হয়নি, জ্ঞানেশ কুমার কোনো অ্যাকশন নেয়নি। তারপর এখানে কেন্দ্র সরকার যদি এখানে হস্তক্ষেপ না করে বা সুপ্রিম কোর্ট যদি বাধা দেয়, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল না বানানো হয়, আগামী দিনে কিন্তু কলকাতায় বাঙালি থাকতে পারবে না, এইটুকু কিন্তু আমি। শখের বাজারে ছিল বিজেপির পরিবর্তন সংকল্প সভা এবং সেখানেই উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপির একটি বড় নেতা বিপ্লব দেব। সেই সভা মঞ্চ থেকে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর চালায় এবং তারপরে আগুন ধরিয়ে দেন। কি বলবেন? দেখুন, তারা যদি জানে যে আমরা কাউকে যদি খুন করি, মারধর করি, এটসেট্রা, কিন্তু আমাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না, তাহলে তো তারা এই কাজ করবে। এর আগে নাড্ডাজি যখন এসছে, নাড্ডাজির উপর হয়েছে আক্রমণ, আমাদের বহু নেতার উপর, বহুবার দিলীপ দার উপর আক্রমণ হয়েছে, শুভেন্দু দাকে তো প্রায় পুড়িয়ে মেরে দিচ্ছিলেন প্রায়। তো এখন ঘটনা হচ্ছে যে এগুলোর বিরুদ্ধে যদি কোনো রকম মানে অ্যাকশন না হয়, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু এগুলো নিয়ে যদি অ্যাকশন না হয় তাহলে তো এরা এনকারেজড হবেই। মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তিও দরকার। এখনো পর্যন্ত যেহেতু এদের বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি, এরা এনকারেজড হচ্ছে, এবং এই পরিস্থিতি থাকলে কিন্তু পশ্চিমবঙ্গে মানে ভোট, অসম্ভব ভোট হওয়া। যেখানে ধরুন বিপ্লব দেববাবুর মতো এত বড় একজন পার্সোনালিটি, তাকে আক্রমণ করা হতে পারে, সেই অবস্থায় সাধারণ কর্মীরা কোথায় যাবে? তো এটা ভাবতে হবে সবাইকে। মানে আদালত বলুন, কেন্দ্র সরকার বলুন, সিবিআই বলুন, বা সবাইকে ভাবতে হবে এই জিনিসটা। ঠিক আছে, এবং আদালত তো বারবার এদের বাঁচিয়ে দিচ্ছে, বিভিন্ন কেস বছর বছর পড়ে আছে, সেই কেসগুলো এগোচ্ছে না। তো আদালতকে ভাবতে হবে এটা নিয়ে, মানে নইলে কিন্তু, বা কেন্দ্র সরকারকেও এগিয়ে আসতে হবে এই ব্যাপারটায়। এরকম করে চললে কিন্তু মানে এখানে ভোট করা অসম্ভব হয়ে যাবে। আবারও উঠে আসছে যে সাংবাদিকের ওপর হামলার চিত্র। বেলডাঙ্গার পর গতকাল দেখা গেছে টালিগঞ্জ মেট্রো স্টেশনে কাছে কিশলয় মুখার্জির ওপর হামলা হয়েছে। মানে যে রাজ্যে সাংবাদিকদের একটা নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দেখুন, ইউটিউব সাংবাদিকরা বাদ দিয়ে সোকল যে মেইন স্ট্রিম যে বড় মিডিয়া হাউস, তাদের অধিকাংশই আজকের দিনে তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য। একটা দুটো চ্যানেল আছে যারা নাকি এই প্রতিবাদটা করে, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। তাদের মধ্যে ওয়ান অফ দেম রিপাবলিক, কিছুটা টিভি 9, আরো দু একটা ছোট চ্যানেল আছে, সিএন আছে, যারা এই প্রতিবাদটা করে। এখানকার গভর্নমেন্ট এতটা অসহিষ্ণু যে এইটুকু প্রতিবাদ সহ্য করতে পারছে না, এইটুকু। ইরানের মতো একটা অবস্থা হয়ে গেছে। ইরান আফগানিস্তান যেভাবে চলে, নর্থ কোরিয়া যেভাবে চলে, সেই অবস্থা চলছে। আমি আবার বলছি, এই ব্যাপারে কিন্তু দেশকে ভাবতে হবে, দিল্লি সরকারকে ভাবতে হবে। আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, এবং বাংলাদেশের থেকে ভয়ঙ্কর। বাংলাদেশে যেটুকু ডেমোক্রেসি আছে, সেটুকু ডেমোক্রেসি কিন্তু পশ্চিমবঙ্গে থাকবে না। তাদের কিন্তু এটা নিয়ে ভাবতে হবে। কারণ আজকে ধরুন একটা এরকম প্রমিনেন্ট একজন সাংবাদিককে যদি এরকম রাস্তায় ওপেন মানে পিটিয়ে মারা হয় বা মারার চেষ্টা করা হয়, সাধারণ সাংবাদিকরা কোথায় যাবেন? মানে এটা খুব খারাপ অবস্থা, মানে একেবারে মানে খুব খারাপ জায়গায়। এবার 26-এ ভোটে যদি আরেকবার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন, পশ্চিমবঙ্গে কিন্তু জার্নালিজম বলে কোনো জিনিস থাকবে না। মানে যা থাকবে সব ইউলো ইউলো জার্নালিজম থাকবে, মানে বেসিক জার্নালিজম আর থাকবে না। আমরা কিছুদিন আগে বেলডাঙায় ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছি। ওখানে একজন পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে একটা গুজব রটানো হয়, কিন্তু ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী তাকে খুন করা হয়নি, তিনি আত্মহত্যার কারণে মারা গেছেন। তো এরকম গুজবটা রটানো হলো কেন? দেখুন, এটা একটা বাংলাদেশি, বাংলাভাষী মুসলিমদের স্টাইল। এটা বাংলাদেশে চলে, পশ্চিমবঙ্গে চলে। আপনি এই স্টাইল কিন্তু আপনি ইরান, ইরাক বা 57টা যে আদার মুসলিম কান্ট্রি আছে সেখানে আপনি পাবেন না। এটা বাংলাভাষী মুসলিমদের এটার বহুদিনের স্টাইল। এটা 1946-এ যে দাঙ্গা হয়েছিল সেই সময় এই সেম এক এক স্টাইল ছিল। 1950-এ বরিশালে যে রায়ট হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে ফজলুল হককে কলকাতায় মেরে ফেলা হয়েছে, সেই বলে বাংলাদেশে বহু লোককে বাংলাদেশে কুপিয়ে কাটা হয়, এবং সেই সময় কয়েক লক্ষ লোক পশ্চিমবঙ্গে চলে আসে। পরবর্তীকালে 1951 সালে যখন নাকি ভাষা আন্দোলনে খুন করা হয়, একইভাবে খুন করা হয়
একাত্তরের যুদ্ধের সময় একইভাবে খুন করা হয়। 1992 সালে যখন নাকি বাবরির ধাঁচা ভাঙা হয়েছিল, সেই সময় বহু বাঙালিকে বাংলাদেশ থেকে ঠিক এইভাবে মেরে তাড়ানো হয়েছে। এক জিনিস এখন পশ্চিমবঙ্গে যখন এরা দেখেছে 30%-এর কাছাকাছি এদের পপুলেশন চলে এসছে, এক জিনিস পশ্চিমবঙ্গে এরা চালু করেছে। আপনারা দেখেছেন সিএ আন্দোলনের সময় প্রথম শুরু হয়েছে, এটা মোটামুটি 2019-এর পর থেকে এই জিনিসটা চালু করেছে। সিএ আন্দোলনের সময় আপনারা দেখেছেন চালু হয়েছে, আপনারা দেখবেন হাওড়ায় হয়েছে, আপনারা দেখবেন ওখানে হয়েছে, মুর্শিদাবাদে। এবং মুর্শিদাবাদে তারপর একের পর এক হয়ে চলেছে, এবং মুর্শিদাবাদের হিন্দুদের অবস্থা আজকে ভয়ঙ্কর খারাপ। আমি বলছি, এই অবস্থার যদি সমাধান করতে হয়, মুর্শিদাবাদ, উত্তর নদিয়া, চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ, পুরো দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাকে আলাদা করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল যদি না বানানো যায়, এই 5 জেলার হিন্দুদের বাঁচানো কিন্তু অসম্ভব। মাঝে মাঝে এই ধরনের গুজব ছড়ানো হবে এবং গুজব ছড়িয়ে মানে হত্যা করা হবে। একমাত্র আমি বলছি গঙ্গার ওপারের বাংলা এবং উত্তর বাংলা, সেখানে মোটামুটি লোকজন সেফ। প্রেসিডেন্সি জোনে কিন্তু অধিকাংশ জায়গা মানে দক্ষিণ নদিয়া বা উত্তর চব্বিশ পরগনার উত্তর অংশ বাদে একটা বড় অংশ কিন্তু অলরেডি জিহাদিদের কন্ট্রোলে চলে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টকে সাবধান হতে হবে। এই অংশটাকে আলাদা করে আমি প্রস্তাব রাখছি, এই অংশটাকে মানে আলাদা করে যদি কেন্দ্রশাসিত অঞ্চল না বানানো হয়, আগামী দিনে কিন্তু কলকাতায় বাঙালি থাকতে পারবে না। এইটুকু কিন্তু আমি, শুধু কলকাতা না, এই 5টা জায়গা বললাম, মুর্শিদাবাদ থেকে খুব শিগগিরই বাঙালিরা, এই 26-এর ভোটে যদি মমতা ব্যানার্জি দ্বিতীয়বার ফিরে আসেন, তারপর মুর্শিদাবাদে কোনো হিন্দু বাঙালি থাকবে না, এটুকু আমি আপনাকে লিখে দিচ্ছি। বলতে গেলে পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে। মোটামুটি আমি বলছি তো, এটা বহুদিনের প্ল্যান। মানে 46-47-এ যখন ওরা পেল না, তখন থেকে জিন্নার প্ল্যান ছিল, এই জিন্না তো না, সোহরাওয়ার্দীদের প্ল্যান ছিল যে আমরা এটাকে আলাদা করে বের করে নেব। এবং তারপর ওরা যে বিভিন্ন পলিসি মেকিং করে, ওরা কিন্তু দেখবেন কেরালায় যেমন মুসলিম লীগ থেকে যায়, এআই মুসলিম লীগ বলে, পশ্চিমবঙ্গে ওরা মুসলিম লীগ তৈরি করেনি, কারণ জানে তাহলে ওরা মারধর খাবে। তো ওই সময় ওরা কি করে, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির মধ্যে মুসলিমরা আলাদা হয়ে ভাগ হয়ে যায়, এবং পরবর্তীকালে জমিদারি প্রথা তুলে দেওয়া, দেখবেন সব জমিদার উঠেছে শুধু গনি খান চৌধুরীর পরিবার বা আব্দুল সত্তারের পরিবার বাদে। ভূমি সংস্কার সবার হয়েছে, শুধু মুসলমানদের বাদে, হিন্দুদের হয়েছে। ইন্ডাস্ট্রি সব উঠে গেছে, শুধু চর্মনগরই ওঠেনি, একমাত্র চর্মনগরই পশ্চিমবঙ্গে বেঁচে আছে, আর সব ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে শেষ। এর কারণ কি, এরা চাইছে যে বেঙ্গল থেকে হিন্দুরা এখান থেকে বেরিয়ে চলে যাক, হিন্দুদের জমি নিয়ে নাও, হিন্দুদের সম্পত্তি নিয়ে নাও, হিন্দুদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দাও, যাতে হিন্দুরা না খেয়ে মরে। এবং আজকে এমন একটা জায়গায় গেছে, এটা কিন্তু পশ্চিম বাংলাদেশ সবার কাছে। এবং আমি আবার এই প্রশ্নে রিপিট করছি, কেন্দ্র সরকার যদি এখানে হস্তক্ষেপ না করে বা সুপ্রিম কোর্ট যদি বাধা দেয়, তাহলে সুপ্রিম কোর্ট আগামী দিনে দায়ী থাকবে এই পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাওয়া বা পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাওয়ার জন্য। এরকমই একটা ঘটনার উদাহরণ আমরা দেখছি সরস্বতী পুজোর দিন। সেখানে বারাসাতের ময়নাগদি স্কুলে হিন্দুরা মাইনরিটি বলে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। একই ব্যাপারটা দেখুন, সরস্বতী পুজো বহুদিন ধরে ওখানে করতে দেওয়া হয় না বাংলাদেশে। এরপর যখন নাকি এলো আপনার পশ্চিমবাংলা যখন তৈরি হলো, আপনি দেখবেন যে পশ্চিমবাংলায় কিন্তু বহুদিন ধরে হাসনাবাদে, মুর্শিদাবাদে একটা বড় অংশে, এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার, ক্যানিং, এই জায়গায় কিন্তু বহুদিন বহু স্কুলে এই সরস্বতী পুজো হয় না। কিন্তু এই আমাদের আনন্দবাজার বা ইত্যাদি যে পত্রিকাগুলো আছে, তারা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো চেপে দেয়, কারণ এইসব পত্রিকার উপরে যারা বসে আছে তারা অতি বামপন্থী লোকজন। তারা নিজেরা তাদের যে কলেজগুলো আছে বা ব্রাহ্ম সমাজের বিক্ষুব্ধ ব্রাহ্ম সমাজের লোকজন, যারা নাকি দেখবেন ব্রাহ্ম সমাজের কলেজে স্কুলে কখনো সরস্বতী পুজো হয় না, যেমন সিটি সিটি কলেজ চলে যে বা ব্রাহ্ম গার্লসে, আপনি দেখবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সিতে কখনো সরস্বতী পুজো হয় না, এবং তারা চাইছে সরস্বতী পুজোটা পুরোপুরি বন্ধ হয়ে যাক। সেই জন্য এই আনন্দবাজার বা ওয়েটসেট্রা, এই যে অতিবামরা আছে, এরা মুসলিমদের সমর্থন করছে এই ব্যাপারটায়। এবং এই বহুদিন ধরে যে এই জিনিসটা চলছে, এটা কিন্তু আপাতত কলকাতায় আমাদের এখানে এবং যোগেশচন্দ্র কলেজে দেখছেন সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, বারাসাতের কাছে একটা স্কুলে দেখছেন। এরপর পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে যদি তৃণমূল কংগ্রেস 26-এর পর কন্টিনিউ করে পশ্চিমবঙ্গে। একটু অন্য প্রসঙ্গে আসি। ইডির যে আধিকারিক রাহুল নবীন এখানে এসেছেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এবারে কি আরো নতুন কোনো তথ্য আমাদের সামনে উঠে আসতে চলেছে? দেখুন, আমি ইডির মুখপাত্র নই, ইডি সম্বন্ধে আমি কিচ্ছু বলতে পারবো না। এখনো পর্যন্ত ইডির যা পারফরমেন্স, আমি ইডির উপর আমার বিন্দুমাত্র ভরসা নেই।
পশ্চিমবঙ্গে ইডি অ্যাবসলিউটলি ফেলিওর, ইডির উপর আমার একটুও ভরসা নেই। আমি ওদের মুখপাত্র নই, আমি ওদের হয়ে কিচ্ছু বলবো না। যদি কিছু জিজ্ঞেস করতে হয় ওদের জিজ্ঞেস করুন, ওরা ভবিষ্যৎবাণী, আমি এই ধরনের লোককে নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারি না। এখানে ইডির পারফরমেন্স অ্যাবসলিউটলি জিরো। আমি কোনো ভবিষ্যৎবাণী করবো না ওদের নিয়ে, আমার কোনো ভরসা নেই ওদের উপর, এইটুকু বলতে পারি। কাল যদি কিছু করে আমি হাত তাড়িয়ে দেবো, কিন্তু আজ পর্যন্ত ওরা কমপ্লিটলি ফেলিওর। আমি ইডিকে নিয়ে কিচ্ছু বলবো না। কিন্তু স্যার বাইরের রাজ্য থেকে তো 294 জন সিনিয়র মাইক্রো অবজারভার আসছে, তাহলে কি মানে আর সেটা ইয়ে হ্যাঁ গণেশ কুমার পাঠাচ্ছে। হ্যাঁ তো গণেশ কুমারের এক মাস আগে মনে হয়নি আমি এখানে ব্রাজিলের এগেনস্টে খেলতে নেমেছি? আমি ব্রাজিলের এগেনস্টে খেলতে নামা আর ইস্ট বেঙ্গলের এগেনস্টে খেলতে নামা আমি একই টিম নিয়ে নামিয়ে দেবো? এটা কোনো হয় নাকি? আমি পশ্চিমবঙ্গে এসআইআর করতে এসেছি, আমি জানি না পশ্চিমবঙ্গে কি কি। দেখুন, গণেশ কুমার প্রথম থেকে একটার পর একটা গণেশ কুমার ভুল করেছে। এখানে 4টে লোকের এগেনস্টে এফআইআর করার কথা, সেই এফআইআর হয়নি, গণেশ কুমার কোনো অ্যাকশন নেয়নি। তারপর এখানে অন্যান্য যে অ্যাকশনগুলো নেওয়া দরকার, যেখানে গণেশ কুমার স্টেট নির্দেশ দেবে, টিএন সেশন থাকলে যেটা করতো যে ভাই এই লোকটাকে অ্যারেস্ট করো, তার বদলে ও ওখানে চিঠি দিচ্ছে যে এখানে এফআইআর করো। এফআইআর করে কি হবে? এফআইআর করার আগে ও জামিনযোগ্য ধারায় বেরিয়ে চলে আসবে। আমি বলছি আজকে এই যে যত গন্ডগোল হচ্ছে, এই সবকিছু গন্ডগোল মূলে হলো এই অপদার্থ গণেশ কুমার। এবং আমি নির্বাচন কমিশনেরও মানে আমি মুখপাত্র নই, ফলে গণেশ কুমারকে না আমি সার্টিফিকেট দেবো না কিছু, কিন্তু গণেশ কুমার এখনো পর্যন্ত যা করেছে, আমি ওই নবীনের উপর যেমন ভরসা নেই, গণেশ কুমারের উপর ভরসা, ও কিছু করে দেখাক, তারপর আমি ভরসা করবো তার উপর। যে 58 লাখ লোক মারা গেছে ওটা একটা ফেলিওর। যেখানে গুজরাটের মতো জায়গায় 97 লাখ লোকের নাম বাদ যায়, এখানে 58 লাখ লোকের নাম বাদ গেছে, মানে বোঝা যাচ্ছে বহু মৃত লোকের নাম এখনো আমাদের লিস্টে আছে, বহু মৃত লোকের নাম। এবং একে জানতে হবে যে পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় কাজ করতে গেলে কি কি ডিফিকাল্টিজ আসতে পারে, সেসব রেকি না করে, কোনো রকম সমীক্ষা না করে ও নেমে গেছে। এতদিন পর 294 জনকে নামিয়েছে। এটা নামানো উচিত ছিল আজ থেকে মানে 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 3 মাস আগে। ও না বুঝে শুনে ও এখানে খেলতে নেমেছে, এবং এখনো পর্যন্ত আমি বলছি আমি ওর উপর বিন্দুমাত্র এর উপর কোনো ভরসা রাখতে পারছি না। রেজাল্ট দেখাক, রেজাল্ট দেখালে ভরসা করবো, হাততালি দেবো। আমি আবার বলছি, কিন্তু আজ পর্যন্ত করার মতো ও কিচ্ছু করেনি। তাহলে আপনি যেমনটা বলছেন, তাহলে নির্দিষ্ট সময়সীমার আগে কি ত্রুটিমুক্তভাবে ভোটার লিস্ট বের করা সম্ভব হবে? এবং দেখুন, আমি তো জ্যোতিষী নই, আমি বলতে পারবো না। ত্রুটিমুক্ত হওয়ার তো প্রশ্নই ওঠে না। দেখুন, এখনো পর্যন্ত ত্রুটিমুক্ত হওয়ার কোনো চান্সই আমি দেখতে পাচ্ছি না। যদি করতে পারে, যদি করতে পারে, যদি হয়, আমি নিশ্চয়ই সেদিন আমি হাততালি দেবো। কিন্তু এখনো পর্যন্ত আমি বলছি আমি বিন্দুমাত্র এই দুটো লোকের উপর কোনো রকম আমি আশা রাখছি না। করুক, যেদিন করবে সেদিন আমি হাততালি দেবো, কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় আসেনি। এবং আমি এদের প্রতি আমি বিন্দুমাত্র এদের উপর ভরসা নেই। অপদার্থ লোকেরা দুজনেই। অপরদিকে কুমারগঞ্জে দেখা যাচ্ছে যে মাইক্রো অবজারভারকে চড় মারার ছবি, এবং সেখানে পুলিশ উপস্থিত ছিলেন। এটা গণেশ কুমারের ফেলিওর। মাইক্রো অবজারভারকে মানে চর মারা মানে গণেশ কুমারের গালে চর মারা। এই বুদ্ধিটা যদি গণেশ কুমারের না থাকে, তাহলে গণেশ কুমার কাউকে রেজিগনেশন দিক। এটা এটা প্রমাণ করে যে গণেশ কুমারকে ওরা ক্যাচ করা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি আবার বলছি, গণেশ কুমারকে ক্যাচ করা দেখাচ্ছে, সুব্রত গুপ্তকে কাজ করা দেখাচ্ছে, মনোজ আগরওয়ালকে কাজ করা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। ওই চরটা মেরেছে, এদের 3 জনের গালে চর মেরেছে। এরা শুধরোক, আমি বলছি এখনো পর্যন্ত এদের পারফরমেন্স অ্যাবসলিউট জিরো। কোনো ভরসা নেই এদের উপর। আমি বলছি এই চটটা ওই মাইক্রো অবজারভার মারেনি, এই চটটা মেরেছে মনোজ আগরওয়ালের গালে, এই চটটা মেরেছে সুব্রত গুপ্তর গালে, এই চটটা মেরেছে গণেশ কুমারের গালে, গণেশ কুমারের দুগালে। দুদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আর সুভাষচন্দ্র বসু যদি বেঁচে থাকতো তাকেও কি হিয়ারিং এ ডাকা হতো? দেখুন, আহ, সংবিধান সংবিধান কাউকে কিন্তু মানে সংবিধানের আন্ডারে কিন্তু সবাই সমান। এইটা প্রথমত এটা জানতে হবে। আমাদের দেশ কিন্তু নর্থ কোরিয়া বা আফগানিস্তান বা ইরান নয়। আমাদের যদি সুভাষচন্দ্র বোস যদি বেঁচে থাকতেন, সুভাষচন্দ্র বোসকে সুচিত্রা সেনকে দাঁড়াতে হয়নি। ভোটার কার্ড সুচিত্রা সেন বলছেন আমি কোনদিন ঘর থেকে বেরোবো না। কিন্তু আমরা যখন, আপনারা হয়তো তখন জন্ম নিনি, সুচিত্রা সেন গিয়ে দাঁড়িয়েছিলেন ভোটার ভোটার লিস্টে। উনি বলেছিলেন আমি কোনোদিন বেরোবো না, কিন্তু সুচিত্রা সেন প্রথমবার ভোটার লিস্টে দাঁড়িয়েছিলেন। এবং আনন্দবাজার এত অসভ্য যে আনন্দবাজার সেদিন উনি বলা সত্ত্বেও ওই ছবি ছাপিয়েছিল বড় করে। আমার মনে আছে আনন্দবাজারের পুরো পেজ ধরে সুচিত্রা সেনের সেই ছবি আনন্দবাজার ছাপিয়েছিল, যেটা সুচিত্রা সেন রাজি হননি ছাপাতে। আজকে এরা এর বিরোধিতা করছে, এই কথা বলছে। সুভাষবাবু যদি থাকতেন এবং ওনার যদি কোনো গন্ডগোল থাকতো, সুভাষবাবু নিজে এসে লাইনে দাঁড়াতেন। সুভাষবাবু নিজে এসে লাইনে দাঁড়াতেন, ওনাকে ওকে বলতে হতো না।
সুভাষবাবু অমর্ত্য সেন নন, তিনি একজন দেশপ্রেমিক। অমর্ত্য সেনের মতো দেশদ্রোহী না সুভাষবাবু। উনি নিজে এসে লাইনে দাঁড়াতেন যদি ওনার কোনো ডিসক্রিমিনেন্সি থাকতো। অদ্ভুত সব উল্টোপাল্টা কথাবার্তা বলে এরা। তিনি আরো বলছেন যে 110 জনের বেশি মানুষ মারা গেছে, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছে ভয়ে। কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না? এর মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে। যদি 110 জন মারা যায়, আপনারা তাদের একজনেরও একজনেরও লিখিতভাবে একটা কেস এখনো পর্যন্ত কেন ইলেকশন কমিশনকে জানাননি? ইলেকশন কমিশন তো বলেছে আমরা দায় নেব, কিন্তু আপনাকে লিখিত দিতে হবে যে কোন 110 জন মারা গেছে। এখনো একজনকে দেখাতে পারেনি। তদন্ত হওয়া উচিত, সিবিআই তদন্ত হওয়া উচিত যে এই লোকগুলো সত্যি মারা গেছে না এই লোকগুলোকে খুন করেছে বা এদের আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। এর একটা বড় স্ক্যাম আগামী দিনে খুলতে পারে। আমি জানি না জাস্টিস গাঙ্গুলি যেটা বলছেন না একটা নতুন স্ক্যাম বেরোবে, সেই স্ক্যামটা এটা নাকি আমি বলতে পারছি না, কিন্তু 110 জন লোক যদি মারা যায় এবং যারা মুখে বলছে তারা যখন লিখিতভাবে সেটা দিচ্ছে না, তখন ধরে নিতে হবে যে এই 110 জন মারা যাওয়ার পিছনে এদের ভূমিকা আছে এবং এর জন্য সিবিআই তদন্ত হওয়া দরকার। এই প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্য বলছে যারা তৃণমূলের সমর্থক তাদের এবং তাদের পরিবারের সকলকে নোটিশ দেওয়া হচ্ছে। দেখুন, আমি এইসব পাগল ছাগলের কথায় উত্তর দিই না, আপনি অন্য প্রশ্নে আসুন। এসব উন্মাদ অর্বাচীন এর কথা আমি উত্তর দেবো না, অন্য প্রসঙ্গে আসুন। আপনি কিছুক্ষণ আগে অভিজিৎ গাঙ্গুলির কথা বললেন, তিনি বলেছেন যে কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে, মানে কিসের পূর্বাভাস দিতে চাইছেন তিনি? দেখুন, পশ্চিমবঙ্গে 1000 কেলেঙ্কারি আছে, তার মধ্যে উনি কোনটার কথা বলছেন জানি না। আমি তো বলছি, যেমন ধরুন এই 110টা লোক মারা গেল, এটা হতে পারে। 110টা লোক যে মারা গেল এটা হতে পারে যে এদের কাউকে খুন করা হয়েছে বা ইয়ে করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আইপ্যাক যে সংস্থা, আইপ্যাক সংস্থা বিভিন্ন ডিপার্টমেন্টের যত টেন্ডার আছে সেই টেন্ডার থেকে টাকা তুলতো এবং এই টাকা তোলার দায়িত্ব ছিল আইপ্যাকের। হয়তো সেটাও হতে পারে এবং এটা আমার একার কথা না, আপনি যে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের যে কোনো অফিসারকে জিজ্ঞেস করুন, তারা এটা সবাই জানে। আইপ্যাকের একটা করে লোক বসে থাকতো মিনিস্টারের বা সেক্রেটারি পাশে এবং তারা গিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের যত টেন্ডার হচ্ছে ওই টেন্ডারে যে কটা বিল হতো প্রত্যেকটা বিলের টাকাটা তারা তুলতো, তারা নোট করতো এত টাকা দিয়েছে ঘুষ আমায়, এবং ওই ঘুষটা না দিলে পরের পরের বারের জন্য রিকুইজিশন পর্যন্ত পাঠানো হতো না। হতে পারে, সেটাও হতে পারে। আমি জানি না কিসের কথা বলছে। মানে দেখুন, পশ্চিমবঙ্গে হেন একটা ট্রানজাকশন হয়নি যেটা নাকি উইদাউট টাকা পয়সা। তো উনি কোনটার কথা বলছেন আমি জানি না। একটা না 1000টা এরকম কেস বেরোতে পারে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।